ফিরে এলাম বিরতির পর। সঙ্গে আছেন গল্পকার মোহাম্মদ ইরফান। ইরফান, একটু আগের কথাতেই তোমার কথাতেই এলো যে হৃদ বাংলার কথা। এই হৃদ বাংলার ব্যাপারটা আমার মনে হয় বলার জন্য তুমি সবচেয়ে যোগ্য মানুষ, কারণ এবারকার যেই কাজটা হচ্ছে এবং যেই একটি ব্যাপক প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পাদক মণ্ডলী ইত্যাদি ইত্যাদি নানান বিষয় আছে এবং এর কিছু বিশেষত্বও আছে। এবং প্রতিবারই সাহিত্য সমাবেশের, এবারও তো সাহিত্য সমাবেশই হতে যাচ্ছে টরন্টোতে, একটি অনিবার্য বা অপরিহার্য কি শব্দ বলবো আমি, উপাদান বা এর কম্পোনেন্ট যেভাবেই বলি, সেটি হৃদ বাংলা। এ নিয়ে একটুখানি শুনে নিই। নিশ্চয়ই, প্রথমেই বলে নিই, আসলে হৃদ বাংলায় তুমি যতটা বলছো শিউলি, আমার ধারণা তোমার ভূমিকা অনেক বেশি। এবারের সম্পাদনার কথাই তুমি হয়তো বলছো। আমরা 14 জনের একটি সম্পাদকীয় দল নিয়ে এবারে হৃদ বাংলাটি আমরা সম্পাদনা করছি। বিভিন্ন সম্পাদনার যেসব নিয়ম কানুন সেগুলো মেনে প্রতিটি লেখা আমরা দেখছি, একাধিক সম্পাদক লেখকের সাথে যোগাযোগ করছি প্রয়োজনে, যেখানে লেখা সংশোধন বা লেখা সম্পর্কে লেখকের সাথে যোগাযোগ করা দরকার, সেগুলো সবই আমরা করছি। তো হৃদ বাংলাটি শুরু হয়েছিল কিন্তু প্রথম সমাবেশ থেকেই, এবং প্রথমবার হৃদ বাংলার সম্পাদক ছিলেন ডাক্তার হুমায়ুন কবির, টেনেসিতে থাকেন উনি, সুলেখক। এরপর প্রতিবারই একজন করে সম্পাদক, আশফাক স্বপন সম্পাদক ছিলেন, পূরবী বসু সম্পাদক ছিলেন, জ্যোতিপ্রকাশ দত্ত সুলেখক, সুসম্পাদক উনি শুরু থেকেই, এবং এবারও প্রতিটি হৃদ বাংলারই প্রধান সম্পাদক হিসেবে থাকেন। তো যেটি হয় হৃদ বাংলায়, গল্প কবিতা মিলে প্রায়, প্রথমবার ছিল আমাদের 300 পৃষ্ঠা, এখন আমরা প্রায় 500-600 পৃষ্ঠার পত্রিকা আমরা প্রকাশ করি। এই সংকলনের মাধ্যমে যেটি হয়ে থাকে যে প্রবাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা লেখকরা তাদের পরস্পরের লেখা সম্পর্কে জানার সুযোগ পান, সেটি সম্পর্কে পরস্পরের সাথে আলাপ করার সুযোগ পান। পত্রিকাটি আমরা প্রকাশ করে থাকি সমাবেশের আগেই, সমাবেশে পত্রিকাটি চলে আসে। তো এটি একটি সুযোগ, কারণ আসলে লেখকের সাথে লেখকের পরিচয়, বন্ধুত্ব এবং ভালোবাসা সবকিছুর উপরে তো পরিচয় তো লেখার মাধ্যমে, তাই না? একদম। শিউলি, তুমি কি কবিতা লিখছো বা কি গল্প লিখছো বা কার লেখা অনুবাদ করছো ইদানিং? আমাদের দীপেন ভট্টাচার্য, উনি সায়েন্স ফিকশন লেখেন, উনি কি একটি গল্প লিখলেন যেটি হৃদ বাংলা এলো, এগুলো নিয়ে সমাবেশে কিন্তু আমাদের আনুষ্ঠানিক আলোচনার বাইরেও একটি ব্যাপক সময় থেকে অনানুষ্ঠানিক আড্ডা। সেই আড্ডাগুলো হচ্ছে আমাদের সমাবেশের ঘরের ভেতরে, বিভিন্ন অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে হচ্ছে, হোটেল রুমে সকালের নাস্তা খাওয়ার সময়। তো যেটি শুরুতেই বলছিলাম আর কি, এই যে দুদিন সাহিত্যে মগ্ন থাকা, এই মগ্ন থাকারও একটি প্রধান উপাদান হচ্ছে এই হৃদ বাংলা লেখাগুলো। আর সমাবেশ শেষে সমাবেশের স্মৃতিটুকু আমাদের সবার মনে রয়ে যায়, কিন্তু যেটি পাথরে না, কাগজে খোদাই হয়ে যেটি রয়ে যায় সেটি হচ্ছে সাহিত্য সংকলন। তো সেই সাহিত্য সংকলনটি, হৃদ বাংলা নামটি আমাদের পূরবী বসু উনি দিয়েছিলেন। সেই সাহিত্য সংকলনটি এ পর্যন্ত আমার তো মনে হয় আমরা প্রায় 2000 বা 2400 পাতার লেখা আমরা এক জায়গায় করেছি, সেগুলো সম্পদ হয়ে থাকবে। এবং অনাবাসে যারা লিখছেন তাদের লেখার মান যে কোনো অংশেই বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে বসবাস করা লেখকদের যে কোনো অংশেই কম নয়, এটি কিন্তু বোঝার উপায় হচ্ছে হৃদ বাংলাটি হাতে নিলেই বোঝা যায়। হাতে নিলে তো একটি কথা অবশ্য অনেকেই বলেন যে এখানে আপনারা প্রায় সবার লেখাই ছাপছেন, এটি নিয়ে আমরা কিছুটা দোলাচল বা দ্বিধাদ্বন্দ্ব যাই বলো কিছুটা ভাবি। তো আমরা মনে করি যে আসলে লিখছেন যিনি প্রবাসের এত ব্যস্ততার মাঝে, সেই লেখার প্রচেষ্টাটিকে উৎসাহিত করার আমরা চেষ্টা করি। একেবারেই যদি এটি এমন কিছু না হয়ে থাকে যেটা অপ্রাসঙ্গিক বা কোনো ধরনের অসুয়া প্রসূত কোনো ধারণা যদি সেখানে না থেকে থাকে, আমরা লেখাটিকে সম্পাদনা করে ছাপানোর চেষ্টা করি। এতে আমরা মনে করি এই যে চর্চাটি উৎসাহিত হচ্ছে। একদম একদম। আরেকটা জিনিস আমার একটু মানে কৌতূহলী হচ্ছে জানার, আমি নিজেও প্রক্রিয়াটার সঙ্গে জড়িত, তারপরেও একটি হচ্ছে যে এই যে অনাবাসী লেখকরাও কোনো অংশে কম যান না, এই কোর্ট অ্যান্ড আনকোর্ট যাদেরকে অনাবাসী বলা হচ্ছে, এর মধ্যে পার্সেন্টেজের দিক থেকে যারা ইতোমধ্যেই বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিলেন মূল ভূখণ্ডে কিংবা পশ্চিমবঙ্গে, তাদের সংখ্যাটা কীরকম? নাকি একেবারেই যারা এখান থেকেই লেখার শুরু, এখানেই চর্চাটা করছেন মূলত, সেই অর্থে মূল ভূখণ্ডে পরিচিতি নেই, সেই জায়গাটাকে আশাব্যঞ্জক কিনা, এটি একটি জায়গা জানার। আরেকটি জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ছাড়া, অর্থাৎ মূল ভূখণ্ডের বাইরের যারা লিখছেন অনাবাসী লেখকরা, তাদের লেখার মধ্যে এই হৃদ বাংলার কাজ করতে গিয়ে কিংবা সামগ্রিক পাঠ থেকেই যদি জানতে চাই,
এইখানে কি কোনো পর্যবেক্ষণ আছে? লেখায় কি কোনো গুণগত পার্থক্য বা অন্যরকম কিছু পাওয়া যাচ্ছে কি? চমৎকার প্রশ্ন। প্রথমেই আমি লেখকদের কথা বলি। আসলে প্রবাসে যারা লেখালেখি করছেন তাদেরই তো একটি নমুনা আমরা রিড বাংলায় পাই। তো আমরা যদি তাদেরকে ক্যাটেগরাইজ করতে চাই, যেটি তুমি বলেছো শিউলি, অনেকেই আছেন, যেমন আমাদের জ্যোতিপ্রকাশ দত্ত থেকে শুরু করে অন্য অনেক গল্পকার, কবি, প্রবন্ধকার আছেন, পূরবী বসু নিজেই, তারা দেশেই লিখেছেন, দেশেই স্বনামধন্য, নানান পুরস্কারে ভূষিত, জাতীয় পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, সাহিত্য পুরস্কার। এবার আসাদ চৌধুরীর লেখাও আছে আমাদের। আসাদ চৌধুরীর লেখা আছে, চমৎকার বলেছ। আসাদ চৌধুরীর কবিতা, চমৎকার একটি কবিতা তুমি শিউলি এনেছো ওনার কাছ থেকে, অনেক ধন্যবাদ। তো এই একটি দল আছেন যারা ইতোমধ্যে প্রতিষ্ঠিত, আরেকটি দল আছেন যারা দেশে হয়তো ততটা প্রতিষ্ঠিত বা পরিচিত নয়, কিন্তু এখানে এসে জীবিকার তাগিদে, জীবিকার তাড়নায় তাদের হয়তো লেখার গতিটা কিছুটা কমে গেছে, কিন্তু এই রিড বাংলার কারণে বা প্রতি বছর সমাবেশের কারণে নতুন করে লিখছেন। আরেকটি দল আছে যারা আসলে আগে কখনোই লিখেননি, কিংবা হয়তো স্কুল ম্যাগাজিনে লিখেছেন তারপরে আর কখনোই লিখেননি, কিন্তু তিনি জানেন, তিনি লিখতে চান, তার লেখার একটি ক্ষমতা আছে। তো এই তিন দলের লেখকই আছেন। এখন যদি বলতে হয় ভাগটা কেমন, অবশ্যই যারা দেশে পরিচিত তাদের সংখ্যাটা তো দেশেও কম, এখানেও আমাদের পত্রিকায় তারা একটি ছোট পার্সেন্টেজ, কিন্তু মানের দিক থেকে অবশ্যই তাদের লেখা অন্য অনেকের লেখার চেয়ে আমাদের অনেক উন্নত, যেহেতু দীর্ঘদিন ধরে তাদের লেখার অভ্যাস আছে। তো যেমন আমাদের কলোরাডোতে আমি বলতে পারি সাজ্জাদ মারুফ কখনোই গল্প লেখেননি। কলোরাডোতে আমরা যখন প্রথম সাহিত্য সভা শুরু করলাম, পূরবী বসু এবং জ্যোতিপ্রকাশ দত্ত ছিলেন তখন সেখানে, সে প্রথম গল্প লিখল মারুফ, এবং সেই গল্প বাংলাদেশের যে বিখ্যাত সাহিত্য পত্রিকা কালিও কলমে সম্ভবত ছাপা হয়েছিল। গল্প সংখ্যা তো এরকম, এটিও আমি মনে করবো যে এই প্রচেষ্টার একটি সফল ফসল যে এই ধরনের লেখক উঠে আসছেন। আমি হিল্লোল ভট্টাচার্যের কথা একটু বলি, যে আমি জানি না তার পশ্চিমবঙ্গে মানে কবি হিসেবে পরিচিত ছিল কিনা, কি ভীষণ ভালো কবিতা লিখছেন, কবিতা গল্প চমৎকার লিখে। সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন।